হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অন্ময় ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি সঙ্গে আছি অন্ময় কুমার চক্রবর্তী। আর আজকের গুরুত্বপূর্ণ টপিক আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা কি দেখতে পাচ্ছি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অন ম্যাথ। ম্যাথমেটিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে সমাধান করব আমরা, এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে, যেমন বিসিএস পরীক্ষায়, তারপর ব্যাংকের বিভিন্ন প্রাইমারি যে চাকরি পরীক্ষা, এনএসআই, সব চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে, সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার মধ্যে মেন্টাল অ্যাবিলিটিও থাকবে। সো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হইল। হ্যাঁ, আমরা চলে আসছি 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নটা আমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্নটা কি আছে? রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে মুখ করে হাঁটছেন? সো দেখুন, এখানে বলছে কি, রহিম উত্তর দিকে 10 মাইল, প্রথমে উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে, আবার ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে, তারপর আবার ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। সো এই অঙ্কটা করার জন্য আমাদের সবথেকে সহজ একটা উপায়, যে উপায়টা আমরা সাধারণত ম্যাপে দেখি। ম্যাপে আমরা কি দেখি, যে এই তো ম্যাপে হচ্ছে এটা উত্তর, এই পাশে হচ্ছে দক্ষিণ, এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। এটাই তো আমরা ম্যাপে দেখি। সাধারণত ম্যাপে তো এরকমই আমরা দেখি, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, তাই না? এবার আমরা এটার মাধ্যমে আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। সো প্রশ্নটা কি আছে আমরা একটু সেটা দেখি। রহিম উত্তর দিকে 10 মাইল, সো উত্তর দিকে 10 মাইল হাঁটছে। উত্তর দিক কোনটা? উত্তর দিক, তাই তো? সো উত্তর দিক হচ্ছে, উত্তর দিকে মুখ করে 10 মাইল হাঁটছে। ধরে নিলাম এটা হচ্ছে 10 মাইল, ওকে। তারপর ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন। ডান দিকে ঘুরলে, ডান দিকে এটা, ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে আবার 2 মাইল হাঁটেন, তারপর আবার ডান দিকে ঘুরছে, তাই না? তারপর আবার ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটছে। প্রথমে উত্তর দিকে ডান দিকে ঘুরছে, আবার ডান দিকে ঘুরছে, তাই তো? তাহলে হচ্ছে এবার বলছে কি, কোন দিকে মুখ করে হাঁটছে। ধরুন এটা 10, এটা 5, এটা 2, তাই তো? এদিকে ঘুরছে। সো এইবার আমাদের বলছে কোন দিকে মুখ করে হাঁটছে। সো কোন দিকে মুখ করে হাঁটছে? এইটা হচ্ছে দক্ষিণ। সো তাহলে দক্ষিণ দিকে মুখ করে হাঁটছে, তাই না? আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারলাম, তাই না? সো আমরা এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে এই যে ম্যাপের যেটা, এইটা আমরা মাথায় রাখবো, এবং এইটার সাহায্যে আমরা খুব সহজে ম্যাথগুলো করতে পারবো। তাহলে আমাদের পরীক্ষায় এরকম অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা 0%। সো আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসছি। সো দ্বিতীয় কোশ্চেনটাকে আমরা একটু দেখি। স্ক্রিনে দেখতে পাচ্ছি, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কী বার হবে? তাহলে কি বলছে? মাসের দ্বিতীয় দিন সোমবার, তাহলে মাসের 18তম দিন আমাদের বের করতে হবে, তাই না? এই যে বার নির্ণয় করার যে অঙ্কগুলা, এই অঙ্কগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা খুব ভালোভাবে ডিটেলসে দেখে নিতে পারেন। সো দেখলে আপনাদের এরকম অঙ্কগুলা সমাধান করতে মাত্র 5 সেকেন্ডও সময় লাগবে না। সো আমরা এখন অঙ্কটা করি, দেখি এখন কি বলছে আমাদের। দ্বিতীয় দিন হচ্ছে সোমবার, মাসের 18তম দিন।
সো একই মাসের যদি দিন দেওয়া থাকে তাহলে আমরা সেই দিন থেকে দিন বিয়োগ করে দেবো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 18 দিন থেকে দ্বিতীয়তম দিন, তাই তো? সো ডিফারেন্স হচ্ছে 16 দিন হচ্ছে 16 দিন ডিফারেন্স, তাই না? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 7 দিন পর পর একই বার হয়, মানে 7 দিন পর পর একই বার হয়। আমরা জানি যদি 1 তারিখ যদি সোমবার হয় তাহলে 8 তারিখ সোমবার হবে, 15 তারিখও সোমবার হবে, 22 তারিখও সোমবার হবে, 29 তারিখও সোমবারই হবে। সো তাহলে আমাদের কি 7 দিন পর পর 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, মানে এইভাবে আমাদের দিনগুলো আমরা জানি যে 7 দিন পর পর হচ্ছে, তাই না? এবার আমরা দেখি, বের করতে বলা হয়েছে আমাদের এখানে 16টা দিন আছে। এবার আমরা 7 ভাগ করব 16কে, তাই না? এখানে ভাজক হচ্ছে 7, ভাজ্য হচ্ছে 16। এবার আমরা প্রশ্নটা যদি করি, ভাগ করি, তাহলে কত হচ্ছে? 2, 14, 2। এখানে 2 অবশিষ্ট রয়েছে। এবার আমরা দেখি যদি অবশিষ্ট না থাকে তখন আমরা কি করব। অবশিষ্ট থাকলে আমরা কি করি সেটা আমরা একটু পরে আসছি। এবার অবশিষ্ট দেখি আমরা 7, এখানে আমরা যদি ধরো 14, ডিফারেন্স আমাদের 14 হতো, তাহলে 2, এখানে 0। যদি এখানে 0 থাকতো, ভাগশেষ যদি আমাদের 0 হয় তাহলে যে দিন থাকবে সেই দিনই হবে। ধরুন এখানে দেওয়া আছে সোমবার, তাহলে এখানে সোমবারই হতো। তো আমরা এখানে পেয়েছি 2, তাহলে সোমবারের পরবর্তী আরও 2 দিন, তাহলে মঙ্গল বুধ, তাহলে মঙ্গল বুধ, তাহলে বুধবার হচ্ছে আমাদের 18তম দিন। কি বার হচ্ছে? বুধবার হচ্ছে, তাহলে বুধবার হবে। ওকে, আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারলাম। সো এইরকম করে আমরা পরীক্ষায় অঙ্কগুলো করব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আজকে আমরা মজার সব অঙ্কগুলো করব, যা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সো আজকে পরবর্তী অঙ্ক আমরা চলে যাব। হ্যাঁ, আমরা চলে আসছি পরবর্তী একটা অঙ্কে। পরবর্তী অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি মেন্টাল অ্যাবিলিটির একটা অঙ্ক। সো এরকম অঙ্ক পরীক্ষায় দেখা যায়। সো এখানে আছে 4, 8, 7, 6, 3, 9, 9, 7, 5, তাই তো? এর মাঝে 39, এর মাঝে 18, এর মাঝে কোন সংখ্যা আছে সেই সংখ্যাটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে? সো এবার আমরা মানে এই রকম অঙ্কগুলো পরীক্ষায় আসলে আমাদের মেইন কাজ হচ্ছে রিলেশন বের করা। কিভাবে এই যে মাঝের যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটা আমরা বের করব কিভাবে? 4, 8, 7 এর মাঝে কিভাবে করলে সে 39 হয়। সো আমরা মানে সাধারণত করতে পারি কি 4 গুণ 8, 4 8টা 32। তাহলে দেখুন আমরা 4 গুণ 8 যদি করি তাহলে হচ্ছে 32। 32-এর সাথে যদি আমরা এই 7 যোগ করি, 32-এর সাথে 7 যোগ করলাম তাহলে আমরা 39 পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু 39 পেয়ে যাচ্ছি। সো 39 কিন্তু আমাদের মাঝের সংখ্যাটা হয়ে যাচ্ছে। এবার আমরা পরবর্তী যেটা আছে সেটা দেখি যে আমরা এইভাবে করলে হয় কি না। তো দেখি 6 আর 3, 6 গুণ 3 সমান কত হচ্ছে? 18। 18 এর সাথে আমাদের যোগ করতে হবে 9। সো 9 যোগ করলে আমাদের কত হচ্ছে? হ্যাঁ, দেখি আমরা 18 এর সাথে আমরা 9 যোগ করলে পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি কত? 2, আর এখানে পাচ্ছি 7, তাই তো? তাহলে আমরা 27 হচ্ছে। সো এইখানে হচ্ছে 27। 27 কিন্তু এখানে আমাদের তুলতে একটু ভুল হয়েছিল মনে হয়, আর এটা 18 হয়ে গেছিল, মিস্টেক। সো এটা হচ্ছে 27 হবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে এটা দেখি 9, 7। 9 আর 7 আমাদের গুণ করতে হবে। তাহলে 9 গুণ 7, 9 গুণ 7 গুণ করলে আমাদের 63 হচ্ছে, এবং 63 এর সাথে আমাদের এই 5 হচ্ছে যোগ করতে হবে। 63 এর সাথে যদি আমরা 5 যোগ করি তখন আমরা পাচ্ছি কত? পাচ্ছি 68, তাই না? সো
এইবার আমাদের এইখানে যে প্রশ্নবোধক চিহ্নের এখানে বসেছে 68, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারলাম। সো আমাদের মেইন কাজ হচ্ছে এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটে সংখ্যা এবং এদের মধ্যে যে রিলেশন কি, সেই রিলেশনের আমরা বের করব এবং কিভাবে যে এই 39টা হয়েছে এই যে ত্রিভুজের মধ্যে, তাই তো এইটা আমাদের বের করতে হবে। সো এটা যেভাবে আমরা বের করব, পরবর্তীগুলা দেখব যে সেইভাবে বের হচ্ছে কিনা। যদি সেভাবে বের হয় তাহলে পরবর্তী যে প্রশ্নটার মান আমাদের বের করতে বলছে তাহলে সেটা আমাদের ওইভাবেই বের করতে হবে। যদি আমাদের এই দুইটা যদি একইভাবে বের করি, পরবর্তীটাও আমরা সেই একইভাবে বের করব। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই খুব সহজে করে ফেলতে পারলাম। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। আমরা পরের আরেকটা অঙ্কে চলে আসছি। আমরা স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছি। 50 মিনিট আগে সময় ছিল 4:45। 6টা বাজতে আর কত সময় বাকি আছে? তাহলে এখানে কি বলছে? 50 মিনিট আগে সময় ছিল 4:45, মানে 50 মিনিট আগে। সো তাহলে এখান থেকে যদি আমরা 1 ঘন্টা মানে 50 মিনিট যদি যোগ করি, তাহলে এখন বর্তমান সময় কত? আমাদের বর্তমান সময়টা বের করতে হবে। বর্তমান সময়, সো বর্তমান সময়টা আমাদের কত আসছে? 4:45। 4:45-এর সাথে আমাদের এই যে 50 মিনিট, এই 50 মিনিটটা আমাদের যোগ করতে হবে, তাই তো? তাহলে যোগ করলে আমাদের কত হচ্ছে? 5:35, তাই না? 5:35 এখন বর্তমান সময়, এটা হচ্ছে বর্তমান সময়। এবার আমাদের কি বলছে? 6টা বাজতে। 6টা বাজতে আর কত সময় বাকি আছে আমাদের বের করতে বলা হয়েছে? 6টা বাজতে। সো আমরা বর্তমান সময় পেয়েছি 5:35। সো এবার আমরা বের করব 6টা বাজতে কত সময়। তাহলে 6টা বাজতে আমাদের বাকি থাকবে হচ্ছে 25 মিনিট, তাই তো? তাহলে 25 মিনিট আমাদের বাকি আছে, তাই না? 6টা বাজে আর এখানে বাজে হচ্ছে 5:35, তাহলে আমাদের 25 মিনিট। 25 মিনিট পরই হচ্ছে 6টা বাজবে, তাই তো? আমাদের উত্তর তাহলে 25 মিনিট। আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারলাম। এবার আমরা পরবর্তী অঙ্কটা করব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা চলে আসছি পরবর্তী আরেকটা অঙ্কে। দেখতে পাচ্ছি দশমিকের গুণ 0.1 গুণ 3.33 গুণ 7.1 গুণ করলে আমাদের কথা হচ্ছে। আমরা প্রথমে দশমিক মনে না করি, আমরা গুণ করি। প্রথমে গুণ করি 1 গুণ 333 গুণ 71। এইটা আমরা প্রথমে গুণ করি। আচ্ছা, গুণ করলে আমাদের দেখি কত আসে, আমরা সেটা হচ্ছে আমরা দেখি। তাহলে এখানে আসছে 3, এখানে আসছে 3, এখানে আসছে 3, এবার আসছে 3 × 7 = 21, 1 হাতে হচ্ছে 2, 3 × 7 = 21, 3, 3 × 7 = 21, আর এখানে হচ্ছে 23। তাহলে পাচ্ছে হচ্ছে 2, 3, 6, 4, 3, তাই তো? এইটা হচ্ছে আমরা গুণ করে পাচ্ছি। এবার আমরা দেখি আমাদের কত ঘর দশমিক পর আছে। এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 ঘর। দশমিকের পরে আমরা পাচ্ছি এখানে একটা, এখানে 2টা, এখানে একটা, তাহলে 1, 2, 4, 4টা। তাহলে 4 ঘর পরে 1, 2, 3, 4, 4 ঘর পরে হচ্ছে দশমিক বসতেছে, তাই তো? তাহলে আমাদের উত্তরটা কথা হচ্ছে 2.36। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা গুণ করলে এটা পাচ্ছি। ঠিক আছে, আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারলাম। এবার আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। আমরা পরবর্তী একটা অঙ্কে চলে আসছি। আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি ঘড়ি কাটা, মানে ঘড়ির কাটা এবং থার্মোমিটারের সাথে কোনটা হবে। এখানে অপশনে আছে ফারেনহাইট, তাপমাত্রা, চিকিৎসা, পারদ। এই 4টার মধ্যে কোনটা হবে? আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এটা উত্তর হচ্ছে পারদ হবে, কিন্তু কেন? আচ্ছা, ঘড়ির ভিতরে হচ্ছে কাঁটা থাকে, তাই না? এটা তো আমরা সাধারণত জানি, ঘড়ির মধ্যে কাঁটা থাকে, এবং থার্মোমিটারের মধ্যে পারদ থাকে। কারণ তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন পারদের
যেটা সেটাও আস্তে আস্তে বাড়তে থাকে। বেড়ে হচ্ছে আমাদের তাপমাত্রা কত, আমাদের মানবদেহের সাধারণ তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, যেটা, তাই তো? এইটা হচ্ছে আমাদের মানবদেহের। এখন পারদ হচ্ছে তরল পদার্থ, তাপমাত্রা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কমার সাথে সাথে কমবে। আমাদের শরীরের তাপমাত্রা যখন বাড়ে তখনও বাড়তে থাকে, যখন শরীরের তাপমাত্রা কম তখন হচ্ছে কমতে থাকে, তাই তো? এটার উত্তর আমরা পাচ্ছি থার্মোমিটার, পারদ, কারণ থার্মোমিটারের মধ্যে পারদ থাকে। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং, আমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো করব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। পরবর্তী অঙ্কটা কি আছে আমরা একটু পড়ি। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? সো অপশনে আছে 33, 34, 32, 31, তাই না? আমরা এবার দেখি 100 থেকে 200 পর্যন্ত সংখ্যা আছে কতটি। আচ্ছা, আমরা সাধারণত আবার 1 থেকে 100, তাই না? 1 থেকে 100 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি সেটা আমরা একটু দেখি, বের করি। এখানে 3, 9, 1, 0, আবার 3, 9, 1, তাহলে 33টা হচ্ছে 100 এর মধ্যে, প্রথম 1 থেকে 100 এর মধ্যে 33টা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। এবার আমরা 1 থেকে 200, তাই তো? তাহলে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটা হচ্ছে? 6, 18, 2, 0, আবার 6, 18, 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 66টা। তাহলে 66 আর এখানে পাচ্ছি আমরা 33, তাই তো? তাহলে 66 থেকে আমরা যদি 33 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 33। 33ই হচ্ছে আমাদের সংখ্যা, কারণ 100 থেকে 200 বা 1 থেকে 100, 1 থেকে 200 এর মধ্যে পাচ্ছি আমরা 66। সো মোট হচ্ছে আমাদের উত্তরে অঙ্কে যা বলছে সেটা আমাদের 33। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? অপশনে আছে 0.5% বেড়েছে, খ নম্বর অপশন আছে 0.25% বেড়েছে, ঘ 0.25% কমেছে, ঘ হচ্ছে 0.5% কমেছে। এবার আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু বহুবার আসে। সো এই অঙ্কগুলো আমাদের সহজভাবে বুঝতে হবে, বুঝে আমাদের অঙ্কগুলো করতে হবে। সো আমরা দেখছি প্রথম পাশে কমেছে এবং তারপর আবার কি বেড়েছে। সো এইরকম অঙ্কগুলো যদি থাকে, আমরা আগেও অঙ্কগুলো করেছি, আমার চ্যানেলে অঙ্কগুলো এগুলো অনেক দেওয়া আছে। সো আপনারা অঙ্কগুলো ভিডিওগুলো দেখবেন, দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন দেখেন যে কমেছে এবং বেড়েছে। সো কমার ফলে -5, তাই তো? এবং বেড়েছে 5% বেড়েছে, তাই তো? এবার আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এইটারে গুণ করতে হবে, হ্যাঁ, তাই তো? নিচে দিয়ে 100 যাচ্ছে, ভাগ করতে হবে। সো এটা 0 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কত হচ্ছে, এটা কেটে যাচ্ছে, তো এখানে হচ্ছে -25, এখানে হচ্ছে 100। সো কত হচ্ছে? 0.25, তাই তো? এবং এর আগে মাইনাস। সো মাইনাস যখন থেকে তখন হচ্ছে কমেছে, তাই না? তাহলে এইটা আমরা পাচ্ছি অপশনে, পাচ্ছি গ নম্বর অপশনে। সো গ নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি 0.25% কমেছে। তাহলে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? সো তাহলে এইরকম অঙ্ক যদি আমাদের পরীক্ষায় পড়ে, তখন আমরা এইভাবে আমরা বের করব। পরীক্ষায় তো বেশি সময় নিয়ে আমাদের বের করা লাগবে, আমরা খুব সহজেই অঙ্কগুলো বের করতে পারবো। সো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, তখন আমাদের মাথাও ঠান্ডা থাকবে। এবার আমরা এটা পেলাম। এবার পরবর্তী অঙ্কগুলোতে আমরা চলে যাই। পরবর্তী অঙ্ক
তে আমরা চলে যাচ্ছি, সঙ্গেই থাকুন। এবার আমাদের পরীক্ষায় ধরুন এইরকম একটা বর্গ দেওয়া আছে এবং বর্গে বলে দেওয়া হলো যে প্রশ্নের চাইলো যে এখানে কতটা বর্গ আছে। সো তখন আমাদের বের করতে হবে। সো আমাদের এইরকম যদি একটা বর্গ দেওয়া থাকে, সো আমরা সাধারণত মনে রাখবো এর ভিতরে যে প্লাস, আমরা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, এরকম যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারছি। আমরা কিন্তু এই যে প্লাস চিহ্ন থাকা মানেই এই বর্গের মধ্যে আছে 5টা বর্গ, কারণ এখানে একটা, 2টা, 3টা, 4টা এবং এই যে বড় বর্গটাই হচ্ছে, তাহলে 4 + 1 = 5। সো আমরা খুব সহজে কিন্তু এগুলো করে ফেলতে পারবো, তাই না? সো আমরা আরেকটা যদি করি, সো ধরুন আমাদের মানে এই বর্গর উপর ভিত্তি করে আমরা যদি আরেকটা করতে যাই, তাহলে দেখুন আচ্ছা, ধরুন এইটা হচ্ছে আমাদের একটা বর্গ দেওয়া আছে, ঠিক আছে? এইটা আমাদের একটা বর্গ দেওয়া আছে এবং এইটা প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে কয়টা বর্গ দেওয়া আছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। সো এখন আমরা সাধারণত দেখি এই যে 1, 2, 3, 4, এখানে আছে 1, 2, 3, 4। সো 4 যখন আছে তখন আমরা গুণ করব, 4 × 4 = 16। এবার এর থেকে এক এক করে নিচে নামাবো, মানে এক এক করে নিচে কমাই দেবো। তাহলে 3 × 3 9, 2 × 2 4, 1 × 1 1, 0 × 0 0। জিরোর সাথে 0 গুণ করলে 0ই হয়, তাহলে এটা না লেখা একই ব্যাপার। তবে এবার আমরা যোগ করে দেব। যোগ করলে কত হচ্ছে? 16 আর 9 25, 25 আর 4 29 আর 1 30। তাহলে মোট বর্গ আছে এখানে 30টা, তাই না? আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো বের করতে পারবো। সো এরকম পরীক্ষায় আসলে আমরা কখনোই ঘাবড়ে যাব না। আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা পরের আরেকটা অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা দেখুন, মেন্টাল অ্যাবিলিটির একটা অঙ্ক। প্রশ্ন দেখে কিন্তু আমরা ঘাবড়ে যাচ্ছি যে উত্তর কি হবে, তাই না? দেখুন এখানে আছে 45, এখানে আছে 30, এখানে আছে 15, এখানে আছে 25, 19, 35, 28, 21, তাই তো? সো আমাদের এই যে এইখানে যে মানটা আছে এই মানটা আমাদের বের করতে হবে। সো আমরা একটু দেখি, আমরা করার চেষ্টা করি। 15, 30, 45। সো আমাদের মাথায় সম্পূর্ণ আসছে যে 15 ঘরের নামটা পড়লে কিন্তু হচ্ছে 15, 15কে 15, 15 × 30, 3 15 45, তাই না? এবং এখানে দেখি 7, 7-এর ঘরের নামটা পড়লে কি হচ্ছে আমাদের এখানে? 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, তাই না? এখানে ধরুন আমাদের 15 ঘরের নামটা পড়লাম, এখানে আমরা 7-এর ঘরের নামটা পড়লাম, কিন্তু এখানে আমরা কত ঘরের নামটা পড়বো? 19-এর ঘরের না 25-এর ঘরের? কোনটার ঘরের নামটা পড়বো? কোনো ঘরের নামটাই কিন্তু আমাদের কাজে লাগছে না। তখন আমাদের রিলেশন বের করতে হবে। এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে কোনটা রিলেশন বের করতে হবে। দেখুন আমাদের মাথা খাটিয়ে আমরা একটু বের করতে পারি। 15, 30, এর সাথে 15-এর সাথে 15 যোগ করলে কিন্তু 30 হচ্ছে, এবং 30-এর সাথে আবার যদি আমি 15 যোগ করি তখন হচ্ছে 45 হচ্ছে, তাই না? সো তাহলে 15 এর সাথে আবার 15 যোগ করতে হচ্ছে। আমরা এবার এটা দেখি, 21, 21-এর সাথে এখানে ডিস্টেন্স কত? 7, এবং 28-এর সাথে আমরা সেই 7 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 35 পাচ্ছি, তাই না? এবার আমরা দেখি 19 আর এই 25, 19 আর 25-এর ডিস্টেন্স কত? 6, তাই না? কারণ 19-এর সাথে 6 যোগ করলে 25 হচ্ছে, এবং 25-এর সাথে এই 6 যোগ করতে হবে। তাহলে 25-এর সাথে আমরা এই 6 যোগ করলাম, 25-এর সাথে 6 যোগ করলে আমাদের হচ্ছে 31। সো এই 31ই কিন্তু আমাদের এইখানে বসবে, তাই না? আমরা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারলাম, তাই না? এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কগুলো আরও ইন্টারেস্টিং, মজার সিস্টেম অঙ্কগুলো করব, আপনারা সঙ্গেই থাকুন। আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখুন বৃত্তাকার, এটা মেন্টাল অ্যাবিলিটি অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, সো এই অঙ্কগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে। সো দেখুন 9 আছে, 56 আছে, 81 আছে, 7, 3, 27,
36 9 9 27 36 1, তাই তো? এই অঙ্কগুলো আছে, এখানে আছে 1, এখানে আছে 1। তো আমরা মানে অপশনে যদি আমাদের 1 থাকতো তাহলে কিন্তু আমরা অপশনে 1 দিয়ে দিতাম, কারণ এখানেও 1, এখানেও 1, এখানেও মাঝে মাঝে একই হতে পারে। আমাদের চিন্তা ভাবনাগুলো এরকম হতে পারতো, তাই না? কিন্তু এরকম না, এরকম হবে না। সো আমরা বের করি এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার মধ্যে রিলেশন কোনটা, মানে রিলেশন বের করব। সো এই 81 9 56 7 এর মধ্যে যে রিলেশন দেখি আমরা, 81কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। 56কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে, তাই না? সো 8 9 থেকে 8 যদি বিয়োগ করি তখন আমরা 1 পাচ্ছি। এই একই কিন্তু মাঝে আছে, তাই না? এই একই কিন্তু মাঝে। আবার দেখি আমাদের পরবর্তী এইটাতে এই একইভাবে হয় কিনা। 9 আর এখানে আছে 36, 36 ভাগ 9, তাহলে কত হচ্ছে? 4। এবার আমরা দেখি 27 ভাগ 9, 27 ভাগ 9 কত হচ্ছে? 3। 4 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 1। একই কিন্তু সে মাঝের সংখ্যা, আমরা কিন্তু 1 মাঝের সংখ্যা পেয়ে গেছি। আমাদের যে মাঝের সংখ্যাটা বের করতে হবে আমরা সেই মাঝের সংখ্যাটাই এবার বের করার চেষ্টা করব, ঠিক আছে? এবার আমরা দেখি মাঝের সংখ্যাটা। 3 36, 36 ভাগ 3 সমান 12, 27 ভাগ 3, 27 ভাগ 9 সমান 3। 12 থেকে 3 বিয়োগ করলে 9, তাহলে আমাদের এইখানে বসবে 9, তাই তো? 9 হচ্ছে উত্তর। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারলাম, তাই না? আমরা পরবর্তী আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাই, যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আচ্ছা, সঙ্গেই থাকুন। পরবর্তী একটা অঙ্ক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এইরকম অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা একটা সূত্র, বৃদ্ধি বা হ্রাস পাওয়ার জন্য, বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সূত্র যদি আমাদের মাথায় রাখি তাহলে অঙ্কগুলো করতে আমরা খুব সহজে পারবো। সো বৃদ্ধি বা হ্রাস পাক না কেন সমস্যা নেই, ধরে নিলাম এটা বৃদ্ধি পেয়েছে, এটা আমরা যদি হ্রাস পাই তাহলে করবো, বিয়োগ করে দেবো। এখানে আমরা একইভাবে করব। যদি আমরা বৃদ্ধি পাই, ধরুন দুইটাই বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 গুণ 10 যোগ 10, এখানে 10 গুণ 10 তো 100, তাই তো? সো আমরা দেখি, আমরা অঙ্কটা করি। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। সো 10 যোগ 10 প্লাস 10 গুণ 10 বাই 100। এবার আমরা এখানে যোগ করি, 10 ও 10 যোগ করলে হচ্ছে 20 প্লাস 10 করলে হচ্ছে 100 বাই হচ্ছে 100। সো এটা কেটে যাচ্ছে, 1 থাকছে, তাহলে 20 যোগ 1 তাহলে 21। সো 21% হচ্ছে কি শতকরা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাই তো? সো এইরকম অঙ্ক পরীক্ষায় আসলে আমরা কখনো মানে ঘাবড়ে যাব না। সো এখানে দেখুন বৃদ্ধি পাচ্ছে কিংবা আপনার হ্রাস পাচ্ছে, একই অঙ্ক আসুক না কেন, সূত্র আমাদের একই। এখানে যদি বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্র আসুক না কেন, যদি আমাদের বলতো যে আয়তক্ষেত্র, হ্যাঁ, যদি আমাদের বলতো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 প্রস্থ 10, ঠিক আছে, এটা যদি বলতো যে বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এরকম বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, এরকম অঙ্ক যদি পড়তো তখন আমরা কি করতাম? একইভাবে, সো এখানে আছে দৈর্ঘ্য 20 যোগ ক্ষেত্রফল প্রস্থ 10, তাই তো? প্রস্থ আছে 10 প্লাস 20
গুণ বাই 100। সো আমরা এখানে পাচ্ছি 30, এখানে পাচ্ছি আমরা 200 বাই 100। তাহলে 30 যোগ 2 32। আমরা 32 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে 32% ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, যদি এখানে আমাদের মাইনাস হতো, 20% কমেছে, যদি আমাদের 20% কমতো, এখানে যদি 20% কমতো, তাহলে এখানে আমাদের হয়তো কত, -10, এখানে হচ্ছে মাইনাস, ওকে, তাহলে এখানে -10 -2, তাহলে -12, -12 হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, তখনও তো হ্রাস পেয়েছে। সো যেভাবে অঙ্ক আসুক না কেন, পরীক্ষায় যেভাবে আসুক না কেন, আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা পরের আরেকটা অঙ্কে চলে আসছি। অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে আছে? এখন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এখন বলছে কি ভোরবেলায় আপনি বেড়াতে বেরোছেন। ভোরবেলায় আপনি বেড়াতে বেরোছেন, ভোরবেলা। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কারণ সূর্য ভোরবেলায় কোন দিকে ওঠে? আমাদের এটা জেনারেল নলেজ, পূর্ব দিকে ওঠে। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন, তাই তো? এবার আমরা একটু দেখি। উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। এখন আমি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার বলছে বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। সো বের হওয়ার সময় সূর্য আমার সামনে, আমি এখানে দাঁড়িয়ে আছি, সূর্য আমার সামনে, আমি এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, এই দিকে সূর্য উঠছে। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠছে। এবার বলেছে কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলাম, বাম দিকে ঘুরলাম। কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আমি ডান দিকে ঘুরলাম। এখন আপনার মুখ কোন দিকে? আমার মুখ হচ্ছে পূর্ব দিকে, তাহলে অপশন আছে পূর্ব। কারণ আমি প্রথমে সূর্য দেখুন, সূর্য উঠছে, সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে, তাই না? ভোরবেলা তো সূর্য পূর্ব দিকে ওঠে। এখন বলছে সূর্য সামনে ছিল, মানে আমি এখানে আমি সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তাই তো? এবার আমি বাম দিকে ঘুরলাম। বাম দিকে ঘুরলে আমার উত্তর দিকে আমি চলে যাচ্ছি। এবার আমি উত্তর থেকে বলছে আমাকে ডান দিকে যাইতে হবে। আমি কয়েক মিনিট পর ডান দিকে গেলাম। সো ডান দিকে গেলে আমার মুখ কোন দিকে? আমার মুখ তো সেই পূর্ব দিকে, তাই না? এবার তাহলে কি বলছে, আমার মুখ কোন দিকে আছে? পূর্ব দিকে। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। আমরা পরবর্তী মজার অঙ্কে আমরা চলে যাই। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, উঙ। ক হলেন গ এর মা, গ আবার উঙ এর স্ত্রী। খ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। উঙ এর সঙ্গে খ এবং এর সম্পর্ক কি? আমাদের এই যে সম্পর্কের যে অঙ্কগুলা, এই সম্পর্কের অঙ্কগুলা করতে খুবই মানে ভ্যাসাল টাইপের, যে কথাগুলো বলা হয়, মানে এর সঙ্গে ওর সম্পর্ক এভাবে আমাদের মানে মিলে যাচ্ছে না। মানে কিভাবে কেমন যেন মানে গুলিয়ে যায় আমাদের, তাই না? পরীক্ষার হলে আমরা গুলিয়ে ফেলি। সো আমরা এবার সমাধান করার চেষ্টা করব। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা জেনারেশনটা মাথায় রাখলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা ধরুন যে আমরা, ঠিক আছে, আমরা এক জেনারেশনে, মানে আমাদের মা বাবা আরেক জেনারেশনে, আমাদের দাদা দাদি এইগুলো আরেক জেনারেশনে, এবং আমাদের পুত্র কন্যা এইগুলা আরেক জেনারেশনের। ঠিক আছে, আমাদের এই জেনারেশনগুলো আমাদের ভাগ করে নিতে হবে। যদি ভাগ করে নিই তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুব সহজ হবে। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস করব যে ছেলে এবং মেয়ের একটা প্রতীক
এইটা ধরেন আমরা মেয়ে ক্ষেত্রে ইউজ করতেছি এবং এইটা ধরেন আমরা ছেলের ক্ষেত্রে ইউজ করতেছি। ঠিক আছে, এই দুইটা প্রতীক আমরা ব্যবহার করতেছি। তো এখন দেখি আমাদের কি আছে। এখন বলছি 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, ক হচ্ছে গ এর মা, তাই তো। ক হচ্ছে গ এর মা, কারণ ক হচ্ছে মহিলা, সেটা আমরা বোঝা যাচ্ছে, তাই না। গ এর মা, কিন্তু গ কি ছেলে না মেয়ে আমরা সেটা কিন্তু বুঝতে পারতেছি না। এবার আমরা দেখি গ আবার ঙ এর স্ত্রী, গ আবার ঙ এর স্ত্রী, তাহলে গ হচ্ছে কিন্তু মেয়ে, তাই না। গ হচ্ছে ঙ এর স্ত্রী, এটা হচ্ছে ছেলে, স্ত্রী হচ্ছে গ হচ্ছে মহিলা, ঙ হচ্ছে পুরুষ। ওকে, এবার আমরা দেখি খ হলেন ক এর ভাই, খ হচ্ছে ক এর ভাই, তাই তো। তাহলে এরা হচ্ছে একই সারিতে, তাই না, এরা হচ্ছে একই সারিতে। এবার আমাদের বলছে খ হলেন ক এর স্বামী, ঙ এর সঙ্গে সম্পর্ক কি, তাই তো। আমাদের এটা বের করতে হবে, তাই না, আমাদের বের করতে হবে এটা। সো আমরা বের করি। ঘ হলেন ক এর স্বামী, তাই তো। ঘ হচ্ছে ক এর স্বামী, ঘ হচ্ছে পুরুষ। রাইট, তাহলে আমরা বের করতেছি ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কি। ঙ এর সাথে খ এর সম্পর্ক কি, ঙ, এই ঙ এর সাথে খ এর সম্পর্ক কি, আমরা সেটা বের করতেছি, তাই না। দেখুন খ কার ভাই, খ হচ্ছে ক এর ভাই, তাই না, খ হচ্ছে ক এর ভাই। তাহলে কি হচ্ছে, ক এর হচ্ছে ঙ হচ্ছে গ এর স্ত্রী ঙ, এবং গ এর মা হচ্ছে ক, ক এর ভাই হচ্ছে খ, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি মামা, তাই না, যে সম্পর্কটা আমরা পাচ্ছি। আমাদের যদি বলতো যে ঘ এর সাথে, যদি ঘ এর সাথে ঙ এর সম্পর্ক কি, ঘ এর সাথে ঙ এর সম্পর্ক কি, আমাদের যদি বলতো যে এখানে ঘ এর সাথে, ঠিক আছে, আমরা ধরে নিই ঘ এর সাথে ঙ এর সম্পর্ক, তখন আমাদের কি হতো, তখন হচ্ছে কি শ্বশুর হতো, তাই না। আমরা খুব সহজে কিন্তু বের করতে পারতাম। আমরা এভাবেই আমরা বের করব, ঠিক আছে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে আমরা এটা পাচ্ছি কি মামা শ্বশুর হচ্ছে, তাই না। আমাদের মামা শ্বশুর, এটা হচ্ছে মামা শ্বশুর হচ্ছে, ঠিক আছে। আমরা খুব সহজে কিন্তু বের করতে পারলাম। আমরা পরের অঙ্কে চলে যাই। গ এর মামা হচ্ছে, গ এর মামা হচ্ছে খ, এবং যদি আমাদের বলে ঙ, মানে ঙ হচ্ছে এর স্ত্রী, তাহলে হচ্ছে মামা শ্বশুর হচ্ছে, ঠিক আছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বিভা কিরণ দুটা সমার্থক শব্দ এবং সুলভিত এর সাথে কোনটা সমার্থক শব্দ দেয়। সো আমাদের অপশনে যদি আমরা একটু খেয়াল করি, অপশনগুলো যদি আমরা একটু লিখি, সুবিদিত, খ নম্বর হচ্ছে সুবিনীত, গ নম্বর হচ্ছে সুগঠিত, ঘ হচ্ছে বিধিত, তাই তো। এই চারটা আমাদের অপশন দেওয়া আছে। এখন এই যে বিভা এবং কিরণ, এই দুইটা হচ্ছে সমার্থক, এবং সুলভিত এর সাথে কোনটা সমার্থক, সুলভিত
সুবিদিত, সুবিনীত, সুগঠিত না বিদিত? সুবিদিতর সাথে সুগঠিত, কারণ এই দুইটা সমার্থক শব্দ। সো তাহলে এখানে উত্তর হচ্ছে সুগঠিত, তাই না? আমরা পরের আরেকটা অঙ্কে চলে যাই। আমরা পরের মেন্টাল অ্যাবিলিটিতে চলে আসছি। পরের মেন্টাল অ্যাবিলিটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আদার। কোনটা এই সবগুলো থেকে আলাদা? মিডিয়া, নিউজ পেপার, প্রাইভেট টিভি চ্যানেল, রেডিও। তো দেখুন এখানে নিউজ পেপার আছে, প্রাইভেট টিভি চ্যানেল আছে এবং রেডিও, সবগুলো সামগ্রিক রূপ হচ্ছে মিডিয়া। সবগুলো সামগ্রিক রূপই কিন্তু মিডিয়া, তাই না? অর্থাৎ মিডিয়া এর বিভিন্ন উপাদানই হচ্ছে অন্যগুলা। অর্থাৎ মিডিয়া এর বিভিন্ন উপাদান, এই নিউজ পেপার, প্রাইভেট টিভি চ্যানেল, রেডিও, এগুলো সবই হচ্ছে মিডিয়ার উপাদান। তাহলে এখান থেকে সম্পূর্ণ আলাদা কোনটা হচ্ছে? আমরা কিন্তু অতি সহজেই বুঝতে পারতেছি এখান থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এই যে মিডিয়া। এই মিডিয়াটা হচ্ছে এখানের নিউজ পেপার, প্রাইভেট টিভি চ্যানেল এবং রেডিও, এগুলার থেকে আলাদা। তো তাহলে উত্তর হচ্ছে মিডিয়া। আমরা পরবর্তীতে চলে যাই, দেখি পরবর্তীতে কি আছে। পরবর্তীটা আসছে ফ্লো, চাক, বর্মা, তঞ্চঙ্গা। এই শব্দগুলোর সাথে সম্পর্ক আছে কোনটা? এই শব্দগুলোর সাথে সম্পর্ক আছে কোনটা? ভাষার শব্দ কি এগুলোর সাথে সম্পর্ক আছে, না নৃগোষ্ঠীর সম্পর্ক আছে, না রাজনীতির, না ভাষা ও নৃগোষ্ঠীর? কোনটা সম্পর্ক আছে? আমরা ভাষার কি এরকম ভাষা আমরা কি শুনেছি? রাজনীতির কোনো এরকম কোনো শব্দ আমরা শুনেছি? ভাষা বা নৃগোষ্ঠী? দেখুন ভাষা বা নৃগোষ্ঠী কোনটার সাথে বেশি সম্পর্ক আছে? তো নৃগোষ্ঠী থাকতে পারে, তাই না? কারণ এটা হচ্ছে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, এইগুলা বম, তঞ্চঙ্গা, চাক, এগুলা হচ্ছে বাংলাদেশে বসবাসরত উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে এখানের উত্তরটা হচ্ছে কি? নৃগোষ্ঠী। আমরা কিন্তু খুব সহজেই এইগুলা সমাধান করতে পারবো যদি এগুলো আমাদের মাথায় একটু। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী অঙ্কগুলা কিংবা মেন্টাল অ্যাবিলিটি যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করি। সমাধান করলে আমরা বুঝবো, আমরা পরীক্ষায় আমাদের সমস্যা হবে না। আমরা পরের মেন্টাল অ্যাবিলিটিতে চলে যাই। আমরা দেখুন পরবর্তী একটা অ্যানালজিতে চলে আসছি। অ্যানালজিটা আমরা পড়ি, একটু দেখি। আর্ট, কালচার, ট্রেনিং। আর্ট, কালচার, মানে আর্টের সাথে কালচারের একটা সম্পর্ক আছে, ট্রেনিংয়ের সাথে। এক্সপার্ট, স্কিল, এডুকেশন না এক্সটেনশন, কোনটা সম্পর্ক আছে আমরা সেটা একটু দেখব। সো আমরা আর্ট মানে কি? আচ্ছা, আমরা আর্ট মানে কি হচ্ছে চারুশিল্প, তাই না? চারুশিল্প। কালচার, কালচার মানে কি আমরা একটু দেখি। কালচার মানে হচ্ছে আমরা সংস্কৃতি। ট্রেনিং, ট্রেনিং, তাই তো? ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ। এডুকেশন মানে শিক্ষা। এডুকেশন শিক্ষা। এবার দেখুন কেন এডুকেশন হচ্ছে, আমরা একটু সেটা একটু বলি। আর্ট কালচার একটা অংশ, অনুরূপভাবে ট্রেনিং হচ্ছে এডুকেশনের একটা অংশ, তাই না? কারণ এখানে আর্ট হচ্ছে শিল্প, কালচার সংস্কৃতি, ট্রেনিং হচ্ছে প্রশিক্ষণ, এডুকেশন হচ্ছে শিক্ষা। শিক্ষারই হচ্ছে একটা শিক্ষা, প্রশিক্ষণ, কালচার, আর্ট, এর সাথে একে অপরের সাথে সম্পৃক্ত, তাই না? ট্রেনিংটা এডুকেশনের উপরে হয়। তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে এডুকেশন। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারলাম। এরকম আমরা আরও অঙ্ক করব, আরও মেন্টাল অ্যাবিলিটি সমাধান করব। আমাদের সঙ্গেই থাকুন। আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। আমরা স্ক্রিনে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, বৃত্ত আকারে যে অঙ্কগুলা মেন্টাল অ্যাবিলিটির। দেখুন এখানে 10, এখানে 40, এখানে 22, 5, 20, 11, 15, 33। এই যে হট, এইখানে আমাদের কোন সংখ্যাটা বসবে আমরা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে এখন, তাই না? আমরা এই অঙ্কগুলো একটু চিন্তা করতে হবে কীভাবে আমরা বের করব, তাই না? দেখুন যে 10, 5, 15, 22, 11, 33, তাই না? এই সংখ্যাগুলোর কিন্তু মধ্যে একটা রিলেশন আছে। 40, 20
এখানেও কিন্তু একটা রিলেশন আমাদের বের করতে হবে। এখন দেখুন আমরা এটা দুইভাবে করতে পারবো, ঠিক আছে? দুইভাবে করতে পারবো। 10 সাথে কত গুণ করলে 40 হচ্ছে? দেখুন 10 গুণ 4 সমান 40। এবার 4 গুণ করে আমরা দেখি যে একই সংখ্যা পাই কিনা। 5 গুণ 4 সমান 20। এবার আমরা যদি 15 গুণ 4 করি, 15 গুণ 4 করি তাহলে হচ্ছে 60 হচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু 60 পেয়েছি, কিন্তু আমরা এখনই শিওর হব না যে এখানে 60 হবে কিনা। সো দেখুন আমরা আরেকটু করতে পারি। সো এখানে আছে 5 দ্বিগুণ হচ্ছে 10, আবার এখানে হচ্ছে 3 গুণ, তাই তো? সো এখানে দেখুন যে 10 দ্বিগুণ হচ্ছে 20, 20 দ্বিগুণ 3 গুণ কত হবে এখানে? 60। 20 গুণ 3 সমান 60, 20 গুণ 2 সমান 40। 40 কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং 60 আমরা এখানে পাচ্ছি। এখানেও কিন্তু 60 পাচ্ছি, এখানেও কিন্তু 60 পাচ্ছি। আমরা কিন্তু যেভাবেই করি না কেন অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে। সো দেখুন এখানে আছে 22, এখানে আছে 11, এখানে আছে 33। মানে 11 এর 2 গুণ করলে আমরা পাচ্ছি 22 এবং 11 এর 3 গুণ করলে আমরা পাচ্ছি 33। তাহলে আমরা কিন্তু যে কোনোভাবেই অঙ্কটা এখানে আমরা করতে পারতেছি, তাই না? তাহলে হচ্ছে আমাদের উত্তর কত হচ্ছে? 60। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্নর এখানে আমাদের 60 হচ্ছে উত্তর, তাই তো? তাই না? এই অঙ্কগুলোর জন্য আমাদের প্রথমে কাজকে আমাদের মানে প্রশ্নটাকে দেখতে হবে, প্রশ্নটা দেখতে হবে এবং বুঝতে হবে যে কোনটার সাথে কোনটার সম্পর্ক আছে, কোনটার সাথে কোনটা গুণ করলে কিংবা ভাগ করলে কিংবা যোগ করলে একই সংখ্যাগুলো হচ্ছে। এই সংখ্যা এই বৃত্ত কিংবা এই বৃত্ত এর মধ্যে একই। আমি যদি এখানে যদি 4 দিয়ে গুণ করছি, তাই না, 40 হয়েছে। এখানেও কি এই 5-এর সাথে যদি 4 দিয়ে গুণ করে এখানে 20 হয় কিনা আমাদের সেটাও কিন্তু দেখতে হবে। যদি হয় তাহলে আমরা পরবর্তীতে এই যে 15 গুণ 4 এটা কিন্তু 60 পাচ্ছি, তাই না? যদি আমরা এভাবে করতে পারি, সো এইগুলো আমাদের সম্পূর্ণ টোটালি মাথায় রাখতে হবে যে কোনো একটা করতে আসছি তার সাথে আরেকটা সামঞ্জস্য আছে কিনা। যদি সামঞ্জস্য থাকে তাহলে পরবর্তীটা আমরা ওইভাবেই করতে পারবো। যদি কোনো মিল না পাই তাহলে কিন্তু আমরা সেই উপায়ে করতে পারবো না। সো এই জিনিসগুলো আমাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখুন আমরা পরবর্তী একটা অঙ্ক করব। এখানে 5, 8, 11 এটা হচ্ছে সংখ্যাগত ক্ষমতা যে বের করার প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোনটা হবে সেইটা আমরা এখন বের করবো। এখন আমরা দেখি কোনটায় প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যায়, দিলে আমাদের অঙ্কটা সমাধান। এই যে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা আমরা একটু দেখি যে এখানে কত আছে? 5, 8, 11, 25, 64 প্রশ্নবোধক চিহ্ন, 15, 48, 99। আমরা দেখুন 5-এর যদি স্কোয়ার করি, 5-এর স্কোয়ার করলে আমাদের কত হচ্ছে? 25। এই 25 কিন্তু এখানে আমরা পাচ্ছি। 8-এর স্কোয়ার করলে আমরা 64 পাচ্ছি কিনা দেখি। 8-এর স্কোয়ার করলে আমরা 64 পাচ্ছি, তাই না? এই 64 কিন্তু আমরা এখানে পাচ্ছি। 11 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি দেখি। 11 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 121। এই 121 কি এখানে বসবে? 121, তাই না? 121টা এখানে বসতেছে, তাই না? এখানে 121 উত্তর। তবে শেষ লাইনটির ব্যাখ্যা আমরা করব। শেষ লাইনটির ব্যাখ্যা হচ্ছে 5 গুণ 3 সমান 15, 8 গুণ 6 সমান 48 এবং 11 গুণ 9 সমান 99। অর্থাৎ প্রথম লাইনের সাথে 3 গুণ করছি, দ্বিতীয় লাইনের সাথে 6 গুণ করছি এবং তৃতীয় লাইনের সাথে 9 গুণ করছি। তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু আসছে। তাহলে প্রথম লাইনের সাথে আমরা প্রথমে এই যে এর সাথে আমরা 3 গুণ করছি, এর সাথে আমরা 6 গুণ করছি, তাই তো, এবং এর সাথে আমরা 9 গুণ করছি। তাহলে কিন্তু আমরা এই 15, 48 এবং 99 এই সংখ্যাগুলো পাচ্ছি, তাই না? আমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো বের করতে পারতেছি। সো এইরকম পরীক্ষায় অঙ্ক অনেক আসবে। সো আমরা এভাবেই সমাধান করার চেষ্টা করব। সো আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা পরে আরেকটা অঙ্ক একইভাবে করার চেষ্টা করব। দেখি এবার একটা ভিন্ন ধরনের একটা অঙ্ক করব। হ্যাঁ,
এবার একটু ভিন্ন ধরনের একটা অঙ্ক করব, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে। সো দেখুন, এবার একটা আয়তক্ষেত্রের অঙ্ক করব। একটা আয়তক্ষেত্রের একটা অঙ্ক করি আমরা। আচ্ছা, আয়তক্ষেত্রের অঙ্কটা আমরা পরে করি, আমরা শর্টকাট আর একটা অঙ্ক করি। এই অঙ্ক করলে আমাদের এই রকম সংখ্যাগত যে দক্ষতাগুলো, এই অঙ্কগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। সো আমরা সংখ্যাগত দক্ষতা অঙ্কগুলো একটু করি। বায়ুমণ্ডলে সব সময় থাকে, বায়ুমণ্ডলে সবসময় কি থাকে? এই প্রশ্নটা আমাদের 40তম বিশেষ পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসছে। 40তম বিশেষ লিখিত পরীক্ষা আসছে, ঠিক আছে। সো এটা আমাদের দেখি, ক হচ্ছে আর্দ্রতা। আচ্ছা, আমরা খ নম্বর অপশনে পাচ্ছি বাতাস, গ নম্বর অপশনে পাচ্ছি জীবাণু, ঘ নম্বর অপশনে পাচ্ছি অক্সিজেন। দেখুন এখানে কি হবে, বায়ুমণ্ডলে সব সময় কি থাকে? আর্দ্রতা থাকে, না বাতাস থাকে, না জীবাণু থাকে, না অক্সিজেন থাকে? বাতাস, বায়ুমণ্ডলে সব সময় বাতাস বা বায়ু থাকে, তাই না? কারণ বাতাস বা বায়ুমণ্ডল নিয়েই তো, বাতাস বা বায়ু নিয়েই তো আমাদের বায়ুমণ্ডল গঠিত হচ্ছে, তাই না? সো এটার উত্তর বাতাস। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা পরের একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। 40তম বিশেষ পরীক্ষা প্রশ্ন, তাই না? আন্তঃদেশীয়, মহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে আমাদের অপশনে আমরা লিখি মহাকর্ষীয় রশ্মি, লেজার রশ্মি, আণবিক শক্তি বা আইসোটপ। দেখুন এখানে প্রশ্নটা আমাদের বলা হয়েছে আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে। মহাকর্ষীয় রশ্মি, না আণবিক রশ্মি, না লেজার রশ্মি, না আইসোটপ? এখানে উত্তরটা হচ্ছে লেজার রশ্মি, তাই না? এবং আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল লেজার রশ্মি ব্যবহার করে। বর্তমানে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্রগুলোতে থাকে কম্পিউটার গাইডেড সিস্টেম, যার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আক্রমণ করা যায়। আর ক্ষেপণাস্ত্র গাইড বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত নিশ্চিত করতে যে সকল গাইডেড সিস্টেম ব্যবহার করা হয়, তার মধ্যে লেজার গাইডেড সিস্টেম অন্যতম। তার মানে লেজার গাইডেড সিস্টেমটা হচ্ছে অন্যতম, কারণ আমাদের লক্ষ্যবস্তু আঘাত করবে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য এই লেজার রশ্মিটাই সবথেকে অন্যতম। সো সেই জন্য উত্তরটা হবে লেজার রশ্মি। ঠিক আছে, আমরা পরের আরেকটা প্রশ্নে চলে যাই। আরেকটা প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করি। রাস্তা ভাঙার কাজে যে হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে, রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রোলিক যন্ত্রে ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? ধরুন অপশনে দেওয়া আছে বাতাস, খ নম্বর অপশনে দেওয়া আছে পানি, গ নম্বর অপশনে দেওয়া আছে তৈল মানে তেল, ঘ নম্বর অপশনে দেওয়া আছে বিদ্যুৎ। সো আমাদের কোনটা হচ্ছে? আমরা রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রোলিক যন্ত্রে ব্যবহার করা হয় কি? পানি ব্যবহার করি, তাই না? সো কোনো মেশিন বা যন্ত্র যখন পানি বা অন্য কোনো তরল পদার্থের সাহায্যে নিয়ে
কাজ সম্পন্ন করে তখন তাকে হাইড্রোলিক মেশিন বা যন্ত্র বলা হয়। তাহলে হাইড্রোলিক মেশিন বা যন্ত্র কি? কোনো মেশিন বা যন্ত্র যখন পানি বা অন্য কোনো তরল পদার্থের সাহায্য নিয়ে কাজ সম্পন্ন করে তাকে হাইড্রোলিক মেশিন বা যন্ত্র বলা হয়। রাস্তা ভাঙার হাইড্রোলিক যন্ত্রে একটি পানিবাহী সিলিন্ডার ব্যবহার করা হয়। একটি পানিবাহী সিলিন্ডার ব্যবহার করা হয়। তাহলে এখানে হচ্ছে উত্তরটা হচ্ছে কি? পানি। আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই মেন্টাল অ্যাবিলিটিমূলক যে প্রশ্নগুলা মানে এইগুলা কিন্তু 40তম লিখিত বিসিএস পরীক্ষায় পড়ছে। তাই না? এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আমরা এগুলো সমাধান করলাম আজকে। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নগুলো সমাধান করবো আজকে। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আপনারা একটু বলুন তো যে পিস্টনের আয়তন যত বড় ইঞ্জিনের শক্তি তত বাড়ে না কমে? আমরা এই প্রশ্নটা একটু দেখি। অর্থাৎ আমরা একটু লিখি যে পিস্টনের আয়তন যত বড় ইঞ্জিনের শক্তি তত বড় বা বাড়ে যেটা, এটা কি সত্য না মিথ্যা? দেখুন এখানে আমরা অপশনে লিখি সত্য, খ নম্বর অপশনে লিখি মিথ্যা, গ নম্বর অপশনে লিখি আংশিক সত্য, ঘ নম্বর অপশনে লিখি সম্পর্কহীন। আচ্ছা, এবার আমরা একটু দেখি এই প্রশ্নটা সত্য কিনা। পিস্টনের আয়তন যত বড় ইঞ্জিনের শক্তি তত বাড়ে কথাটি সঠিক নয়, কারণ সই পিস্টনেও বেশি সিলিন্ডার যুক্ত থাকলে ইঞ্জিনের শক্তি বাড়তে থাকে। অর্থাৎ শুধু পিস্টনের আয়তনের উপর ইঞ্জিনের শক্তি নির্ভর করে না। পিস্টনের আয়তনের উপর কোনো শক্তি নির্ভর করে না। তাহলে এই কথাটা মিথ্যা। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা সমাধান করলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের সঙ্গেই থাকুন। আমরা পরের আরেকটা প্রশ্নে চলে আসছি। পরের একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্ক্রিনে সংখ্যার যেটা, যদি FACE ফেস সমান 6135 হয় তবে ভাই BHAI সমান কত? সো এটার আমরা যদি অপশনে লিখি, অপশন আমরা একটু লিখি 2719 2819 2918 2818। সো আমরা এটা একটু দেখি। এক্ষেত্রে প্রতিটি বর্ণের বর্ণক্রমই হচ্ছে শব্দটির কোড, প্রতিটি বর্ণের বর্ণ কোড। আমরা FACE, আচ্ছা F হচ্ছে 6তম, A হচ্ছে 1, C হচ্ছে 3, E হচ্ছে 5। এটা হচ্ছে বর্ণক্রম অনুসারে শব্দটির কোড, বর্ণক্রম অনুসারে শব্দটির কোড। ঠিক আছে, বর্ণক্রম অনুসারে শব্দটির কোড হচ্ছে এগুলা। এবার আমাদের দেখি বের করতে কি বলা হয়েছে। বের করতে বলা হয়েছে BHAI, তাই তো? এবার আমরা দেখি বি কত নাম্বার আছে। বি হচ্ছে 2 নাম্বার, তাই তো? বি হচ্ছে 2 নাম্বার। এইচ কত নাম্বার? এইচ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, আই হচ্ছে 9 নাম্বার। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2 8 1 9। এবার আমরা দেখি এই 2 8 1 9 অপশনে আছে কিনা। যদি আমরা অপশনে থাকি তাহলে অপশন কালেক্ট হচ্ছে 2 8 1 9। এই যে আমরা খ নম্বর অপশনে পেয়েছি 2 8 1 9। তাহলে
যদি ফেস সমান 6 1 3 5 হয় তাহলে ভাই সমান হচ্ছে 2 8 1 9। আমরা খুব সহজেই বের করলাম। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা এবার ঘড়ির কাঁটা বা মিনিটে কাঁটা, ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অঙ্কগুলো করব। সো এই অঙ্কগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। অঙ্কগুলো দেখলে আপনাদের কোনো সমস্যা হবে না, আমার যেটা মনে হয়। আশা করি খুব ভালোভাবে বোঝানো আছে। সো তারপরে আমরা আজকে যখন গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করতেছি, তাহলে এর মধ্যে এই অঙ্কটাও চলে আসছে। সো এখন আমরা দেখি, সো আমরা একটু প্রশ্নটা লিখি যে বেলা 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখুন অপশনে আমাদের দেওয়া আছে হচ্ছে 105 ডিগ্রি, 95 ডিগ্রি, গ নম্বর অপশনে দেওয়া আছে 115 ডিগ্রি, গ নম্বর অপশন দেওয়া আছে 110 ডিগ্রি, তাই তো? আমরা জানি যে মধ্যবর্তী যে কোণ, তাই না, মধ্যবর্তী কোণ ধরেন আমাদের থিটা ধরলাম, মধ্যবর্তী কোণ আমাদের থিটা ধরলাম। সো এখন আমরা একটা সূত্র জানি, তাই না? সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 11 এর সাথে মিনিটের যে কাঁটাটা এবং 60 সাথে ঘন্টার, একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 11 এর সাথে মিনিটের কি আছে আমাদের? মিনিট আছে কত? 30। 11 গুণ 30 বিয়োগ হচ্ছে 60 গুণ 2 বাই হচ্ছে 2। দেখুন আমরা এটা সমাধান করি, তাহলে কত হচ্ছে? এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের, এখান থেকে গুণ করলে হচ্ছে 120, আর এইখানে আমাদের পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি 330, তাই তো? ভাগ 2। এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 210 ভাগ 2। তাহলে আমাদের এখানে আসছে 105 ডিগ্রি। এই 105 ডিগ্রি হচ্ছে উত্তর। আমরা দেখি 105 ডিগ্রি অপশনে, হ্যাঁ 105 ডিগ্রি 100 ক নম্বর অপশনে আছে। সো তাহলে বেলা 2টা 30 মিনিটের সময় ঘড়ির ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে পার্থক্য কত? তাহলে 105 ডিগ্রি। ঠিক আছে, আমরা এইভাবেই কিন্তু অঙ্কটা সমাধান করলাম। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা বলুন তো যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? এই প্রশ্নটা আমাদের 38তম বিশেষ পরীক্ষা আসছে। একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? ধরুন অপশনে আছে আমাদের 1, 2 নম্বর অপশনে আছে 2, ক নম্বর অপশনে আছে 3, 4 নম্বর অপশনে আছে অসীম। প্রশ্নটা আমাদের একটু দেখতে হবে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? ধরুন একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা বিন্দু, এখানে একটা বৃত্ত আছে, হ্যাঁ, এই বৃত্ত থেকে কয়টি স্পর্শক আঁকা যাচ্ছে? কয়টি স্পর্শক আঁকা যাচ্ছে? 2টি, তাই তো? 2টি কিন্তু স্পর্শক আঁকা যাচ্ছে, তাই না? আমরা দেখছি কিন্তু 2টি কিন্তু স্পর্শক আঁকতে পারছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সমাধান হয়ে গেল। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা আমরা এবার বিভেদের মধ্যে চলে আসছি। হ্যাঁ,
আচ্ছা, আমাদের সাধারণ জ্ঞান সম্পর্কিত যে প্রশ্নগুলা মেন্টাল অ্যাবিলিটিতে পরীক্ষায় পড়ে থাকে। তো ধরুন, জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়? তো আমাদের কি হবে? ইউনেস্কো। ইউনেস্কো জাতিসংঘের সংস্থা 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়, তাই তো? এবার আমরা ধরি বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়। কম্বোডিয়ার রাজধানী কি? আচ্ছা, কম্বোডিয়ার রাজধানী, এটা 38তম বিশেষ পরীক্ষা পড়ছে, তাও লিখিত পরীক্ষা পড়ছে। সো তাহলে আমাদের এটা কম্বোডিয়ার রাজধানী কি? নমপেন। কম্বোডিয়ার রাজধানী আছে নমপেন। আচ্ছা, আমরা একটা কবি সাহিত্যিকদের শুনি। এ জগতে হাই সেই বেশি চাই, এ জগতে হাই সেই বেশি চাই। এর লেখক কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ নজরুল, গ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, ঘ মাইকেল মধুসূদন দত্ত। এ জগতে হাই সেই বেশি চায়ের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে বিবিধগুলো এখানেই শেষ। আজকের আমাদের টপিক ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস অন ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির যে প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করছি। সো আজকে ক্লাসটা অনেক দীর্ঘ হয়েছে, প্রায় 1 ঘন্টা প্লাস। তবে আজকের ক্লাসের মধ্যে যে অঙ্কগুলো আমরা করলাম, সেই অঙ্কগুলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে, বিশেষ করে আমাদের যে বিশেষ পরীক্ষার লিখিত কিছু মেন্টাল অ্যাবিলিটি আমরা সলভ করেছি আজকে, সে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। সো আমাদের আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। করোনার সময় সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সামনে বিসিএস পরীক্ষা আছে, ব্যাংকের যে যাবতীয় পরীক্ষাগুলো সেগুলো পরীক্ষাগুলো হবে। সো আপনারা বাসায় থেকে নিজেদের প্রস্তুতি গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।